আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। হালকেনস্টাইন স্কুলে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি নাফিউসামাদ আবির, তোমাদের আবির ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। আজকে আমরা বাংলা প্রথম পত্রের একটা মজার গল্প পড়ব, যেটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, আর গল্পটির নাম হচ্ছে অতিথির স্মৃতি। এই গল্পটিতে আসলে লেখকের সাথে একটি কুকুরের বা হচ্ছে কি, আমরা এক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি যে কোনো একটা পশুর কথা, যে একটা কুকুর, এক্ষেত্রে এই পশুটা হচ্ছে কি কুকুর। তো ওই কুকুরের সাথে লেখকের যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল, যে একটা গৃহপালিত পশু বা হচ্ছে কি রাস্তার একটা কুকুরের সাথে কুকুর কীরকম আনুগত্য আসলে মানুষের সাথে প্রকাশ করে, বা হচ্ছে কি তারা কেমন হয় আসলে মানুষের সাথে পশুদের যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হতে পারে, এই জিনিসটাই আসলে কি এই গল্পে ফুটিয়ে তোলা হয়েছে। তো চলো আমরা এই ক্লাসটা শুরু করি। তো আমাদের এই বাংলা প্রথম পত্রে ফার্স্ট শটের এই ক্লাসে আমরা মূলত ফোকাস করব হচ্ছে মূল বইয়ের উপর। তো মূল বই থেকে আমরা অতিথির স্মৃতি গল্পটা নিয়ে যদি আমরা আলোচনা করি, আমরা আসলে কি কি জানবো, এই গল্পটা আসলে পাঠের উদ্দেশ্যটা আসলে আমাদের কি, আমরা এই গল্পটা কেন বইয়ে দেওয়া হয়েছে। এই গল্পটা বইয়ে দেওয়ার অন্যতম কারণ হচ্ছে এই যে পশুর সাথে মানুষের যে একটা আত্মিক বন্ধন, সেটা সম্পর্কে যেন আমরা জানতে পারি। এরপর আমরা যদি একটু চিন্তা করি, আমরা দেখব পাঠ পরিচিতি, তারপর লেখক পরিচিতি, আমরা শব্দার্থ টিকাগুলো দেখব, তারপর আমি মূল পাঠ করে অনুশীলনী পর্যন্ত যাব। তো আমরা যদি শুরু করি যে আসলে এই গল্প পাঠের উদ্দেশ্যটা আসলে কি, তাহলে আমরা দেখব যে এই গল্প পড়ার মধ্যে শিক্ষার্থীরা প্রাণীর প্রতি সহানুভূতিশীল হবে, নতুন কোনো জায়গা ভ্রমণ করলে ওই অভিজ্ঞতা লিখে রাখতেও আগ্রহী হবে। তাহলে আমরা আসলে এটা থেকে শিখতে পারতেছি শুধুমাত্র যে প্রাণীর প্রতি সহানুভূতিশীল হতে হবে এটা না, এছাড়াও আমরা শিখতে পারবো আমরা কোনো ভ্রমণ কাহিনী কিভাবে লিখতে পারি। আসলে আমরা নিজেদের যে কোনো ভ্রমণই কিন্তু আমাদের জন্য কি সুখ স্মৃতি বয়ে আনে। তো এই স্মৃতিগুলো লিপিবদ্ধ করে রাখা, লিখে রাখা কিন্তু আমাদের জন্য খুবই জরুরি। তো যে কোনো সময় আমরা যেন সেটা থেকে কি স্মৃতিচারণ করতে পারি। আর আমাদের আশেপাশে আমরা প্রচুর দেখি, রাস্তাঘাটে প্রাণী দেখতে পাই, এছাড়াও কি অনেক গৃহপালিত পশু রয়েছে, এই যে তাদের প্রতি যে আমাদের একটা ভালোবাসা সহানুভূতির সম্পর্ক কিন্তু এই গল্পটা থেকে আমরা যদি পড়ি তাহলে এই শিক্ষাটা আসলে পাবো। তো পাঠ পরিচিতিটা যদি বলি, আমি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা দেওঘরের স্মৃতি যে ছিল, এটাকেই একটু পরিমার্জনা করে, অর্থাৎ একটু কমিয়ে এবং নাম পাল্টে হচ্ছে কি অতিথির স্মৃতি নামে তোমাদের এই বইয়ে দেওয়া হয়েছে। একজন অসুস্থ মানুষের সাথে একটা কুকুরের কিছুদিনের যে একটা সম্পর্ক, বন্ধুত্বপূর্ণ বলা যায়, বা হচ্ছে কি মমতার সম্পর্ক, স্নেহ মমতার একটা সম্পর্ক যে তৈরি হয়, এটা সম্পর্কেই কিন্তু এই গল্পে তুলে ধরা হয়েছে। লেখক আসলে এখানে দেখিয়েছেন মানুষে মানুষে যেরকম স্নেহ প্রীতির সম্পর্ক হয়, তেমনি মানুষ এবং মানুষের সাথে একটা পশুরও এরূপ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এই স্নেহ প্রীতির একটা সম্পর্ক গড়ে উঠতে পারে। তো এই যে এই সম্পর্কের সূত্র ধরেও মাঝে মধ্যে আমরা দেখতে পাই মানুষ তার জীবের প্রতি স্নেহ মায়া মমতায় কিভাবে আপ্লুত থাকে, আর কখনো কখনো সেটা কিভাবে আমাদের জন্য নির্মম হয়ে উঠতে পারে, যে মানুষের এই মমতা কিভাবে ক্ষতির কারণও হয়ে উঠতে পারে, যে আসলে অন্য মানুষের আচরণ কিভাবে ওই সম্পর্কের মধ্যে একটা বাধা সৃষ্টি করতে পারে। আমি যদি বলি যে ধরা যাক আমরা যারা হচ্ছে কি এই কুকুর বিড়াল কেউ হচ্ছে কি আমাদের গৃহপালিত আছে বাসায়, তো আমরা দেখতে পাই যে 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 হচ্ছে কুকুর বা বিড়ালটার মালিক, তাদের মধ্যে কিন্তু খুব একটা ভালো সম্পর্ক থাকে, কিন্তু অনেক সময় আবার অনেকেই কুকুর বিড়াল পছন্দ করে না, তো তারা করে কি ওই কুকুর বিড়ালের প্রতি একটা হচ্ছে নেতিবাচক আচরণ করে। তাহলে এই যে বিষয়গুলো, এই বিষয়টাই আসলে এখানে লেখক ফুটিয়ে তুলতে চেয়েছেন, সম্পর্কের যে একটা বিচিত্র রূপ রয়েছে। তো আমরা একটু এখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে জানবো, যিনি এই অতিথির স্মৃতি গল্পটি লিখেছেন। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 1876 সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় কিন্তু দেবানন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি কোথায় জন্মগ্রহণ করেন? পশ্চিমবঙ্গের হুগলি জেলার দেবানন্দপুরে। তার জীবনের বড় একটা অংশ, কৈশোর এবং কি যৌবনের একটা বড় অংশ তিনি তার মায়ের বাড়িতেই থেকেছেন, মাতুলালয়ে থেকেছেন। তবে আর তিনি হচ্ছে কলেজ শিক্ষা কমপ্লিট করতে পারেননি। 1903 সালে তিনি জীবিকার সন্ধানে রেঙ্গুনে যাত্রা করেন। তারপর রেঙ্গুন হচ্ছে বর্তমান যে মায়ানমার রয়েছে, মায়ানমারের একটা জায়গা। তারপর আমরা যদি দেখি যে 1916 সাল পর্যন্ত তিনি রেঙ্গুনে ছিলেন এবং সেখানে অবস্থানকালে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। 1907 সালে ভারতী পত্রিকায় বড় দিদি প্রকাশিত হলে
তার সাহিত্যিক খ্যাতি ছড়িয়ে পড়ে। আর তারপর একে একে তিনি গল্প উপন্যাস লিখে আরও খ্যাতিমান হয়ে ওঠেন। তো তার বিখ্যাত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে পল্লী সমাজ, দেবদাস, শ্রীকান্ত, গৃহদাহ, দেনা পাওনা, পথের দাবি, শেষ প্রশ্ন ইত্যাদি। সাহিত্যে প্রতিভার স্বীকৃতি হিসেবে তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে জগত্তারিণী স্বর্ণপদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। বাংলা সাহিত্যের এই কালজয়ী কথাশিল্পীর জীবনাবসান ঘটে কোথায়? কলকাতায়, আর সেটা হয়েছিল 1938 সালে। তা এই তো গেল আমাদের কি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে আমাদের তার জীবনী। তো এই গল্পে, এই অতিথির স্মৃতি গল্পে আমরা যে শব্দগুলো পাবো আর কি, গুরুত্বপূর্ণ শব্দগুলো রয়েছে, সেগুলো যদি অর্থগুলো আমরা একটু দেখি এবং সেগুলো সম্পর্কে ধারণা নিয়ে গল্পটাতে প্রবেশ করি, তাহলে কিন্তু আমরা গল্পটা বুঝতে আমাদের জন্য আরো সহজ হবে। তো চলো আমরা একটু দেখি। যেমন ভজন, প্রথমেই যেটা আছে ভজন। ভজন হচ্ছে ঈশ্বরের বা হচ্ছে কি সৃষ্টিকর্তার বা দেব দেবীর মহিমা কীর্তন। আমরা কীর্তন শব্দটার সাথে কিন্তু পরিচিত। কীর্তন বলতে আমরা বুঝি প্রার্থনামূলক গান। এই যে প্রার্থনামূলক গান, এটাকে ভজনও বলা হয়। এরপর দৌড় শব্দটা রয়েছে। দৌড় শব্দের অর্থ হচ্ছে কি দুয়ার। দুয়ার মানে দরজা আর কি, বাড়ির ফটক। আমরা কিন্তু কবিতা পড়েছি, ভোর হলো দৌড় খোলো খুকুমনি উঠোরে। এই যে দৌড়, এই দৌড় হচ্ছে কি বাড়ির মূল ফটক বা দরজা। এরপর কুঞ্জ। কুঞ্জ মানে হচ্ছে উপবন বা বাগান আর কি, যেটা হচ্ছে লতায় পাতায় আচ্ছাদিত যেটা থাকে সেটাকে সাধারণত কুঞ্জ বলা হয়। এরপর বেরিবেরি। বেরিবেরি হচ্ছে বি ভিটামিনের অভাবে হাত পা ফুলে যাওয়া রোগ। এখন এই যে শব্দার্থগুলো আছে বা টিকাগুলো রয়েছে, এগুলো কিন্তু আমরা গল্পে পাবো। তো তখন যেন বুঝতে অসুবিধা না হয়, এজন্য আমরা আগেই দেখে নিচ্ছি। আসামি। আসামি বলতে সাধারণত কি আদালতের যে একজন কি যিনি দায় কি বলে অভিযুক্ত থাকে, অভিযুক্ত ব্যক্তিদেরকে বোঝায় সাধারণত, কিন্তু এখানে কি রোগাক্রান্তদের বোঝানো হয়েছে। এই যে আমরা বেরিবেরি একটা রোগ সম্পর্কে দেখলাম, তো এরকম আরো কিছু রোগের কথা আমরা ওই গল্পে পাবো। তো এই রোগাক্রান্তদের ব্যক্তিদেরকে কি আসামি বলা হয়েছে। এরপর পারুর শব্দ, পাণ্ডুর, অ্যাকচুয়ালি এই শব্দ পাণ্ডুর শব্দের অর্থ হচ্ছে কি ফ্যাকাশে। তারপর মালি, মালা রচনাকারী, মালাকর বা যে মালা রচনা করে অথবা কি বাগানের কাজে নিযুক্ত ব্যক্তি। তারপর হচ্ছে মালিনী, মালির স্ত্রীকে মালিনী বলা হয়। এখানে মালি মালিনীর বিষয়টা হচ্ছে কি এই গল্পে মালি এবং মালিনীর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেটা সম্পর্কে আমরা গল্পটাতে ঢুকলে জানতে পারবো। তো এখানে আমরা মূল গল্পে ঢোকার আগে এখানে একটু দেখি। এখানে দেওয়া আছে হচ্ছে কি এখানে একজন ব্যক্তি যিনি লিখছেন দেওয়া আছে। তো এই ব্যক্তি হচ্ছে মূলত হচ্ছে এখানে যাকে ইন্ডিকেট করা হচ্ছে, এটা হচ্ছে আমাদের লেখক। আর এই যে একটা কুকুর দেখতে পাচ্ছি আমরা এখানে, এই কুকুরটাকে মূলত হচ্ছে কি এই কুকুরের সাথে লেখকের যে সম্পর্ক, সেটা সম্পর্কে আমরা যদি এখন জানবো। তো চলো মূল পাঠে আমরা যাই। আসলে এখন সবাই একটু মূল বইটাতে দেখবে, আমি যেগুলো পড়ছি সেগুলো মূল বইয়ে তোমরা পেয়ে যাবে। আর এটা ভালো করে যদি একটু পড়ো, তাহলে আশা করি গল্পটা পড়ে তোমরা খুবই আনন্দিত হবে এবং ভালো লাগবে। তো চিকিৎসকের আদেশে দেওঘরে এসেছিলাম বায়ু পরিবর্তনের জন্য। এটা জ্ঞানমূলকের জন্য গুরুত্বপূর্ণ অনেক সময়, যে লেখক দেওঘরে কেন গিয়েছিলেন। এটা হচ্ছে বায়ু পরিবর্তনের জন্য। বায়ু পরিবর্তন বলতে বোঝানো হচ্ছে, আচ্ছা এটার ইয়াতে আমি একটু বলে নিই। লেখক এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তার জীবনের একটা সময় এরকম হয়েছিল যে তিনি কিছু লিখতে পারছিলেন না আসলে। এটাকে ইংরেজিতে বলা হচ্ছে রাইটার্স ব্লক আর কি। লেখক যারা রয়েছে তারা একটা নির্দিষ্ট সময় বা কখনো গিয়ে হচ্ছে কি কোনো কিছু লিখতে পারেন না। তো ওই সময়ে হচ্ছে কি তারা বিভিন্ন জায়গা ভ্রমণে যান, হচ্ছে যে পরিচিত সিচুয়েশন রয়েছে, যে এনভায়রনমেন্টে তারা থাকে, সেটা পরিবর্তন করে একটু অন্য জায়গায় যাওয়া, যেন হচ্ছে তাদের কি এই যে বাধাটা রয়েছে লিখতে না পারা, এটা কেটে যায়। তো মূলত বায়ু পরিবর্তনের জন্য লেখক দেওঘরে গিয়েছিলেন। এটা কিন্তু আসলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নিজের মুখের ভাষ্য একটা গল্প। তাহলে আমরা বলতে পারি তিনি চিকিৎসকের আদেশে গিয়েছিলেন হচ্ছে কি বায়ু পরিবর্তনের জন্য। প্রাচীর ঘেরা বাগানের মধ্যে একটি বড় বাড়িতে থাকি, রাত্রি 3টে থেকে কাছে কোথাও একজন গলা ভাঙা একঘেয়ে সুরে ভজন শুরু করে। এই যে আমরা পেয়েছিলাম এই শব্দটা, কিন্তু শব্দার্থ ও টিকাতে ভজন শুরু করে, অর্থাৎ রাত 3টা 3:30টার দিকে একজন ব্যক্তি ভাঙা গলায় করে কি ওই দেবদেবীর বা হচ্ছে কি সৃষ্টিকর্তা বা ঈশ্বরের প্রার্থনামূলক গান গাওয়া শুরু করে দেয়। আর এর ফলে হচ্ছে কি লেখকের ঘুম ভেঙে যাওয়ায় তিনি হচ্ছে দরজা খুলে, এই যে দৌড় শব্দটা কিন্তু আমরা পেয়েছিলাম, দৌড় খুলে বারান্দায় এসে বসে।
তো ধীরে ধীরে যখন রাত্রি শেষ হয় তিনি হচ্ছে পাখিদের আনাগোনা, পাখিদের কিচিমিচির শব্দ দেখেন, তাদের গান শুনেন, এরপর একটা দুইটা করে হচ্ছে কি আসতে শুরু করে, মানে হচ্ছে অন্ধকার শেষ হওয়ার আগেই হচ্ছে পাখিরা আসতে শুরু করে। তো তিনি লক্ষ্য করলেন যে সবার আগে আসে দোয়েল। পাখিদের মধ্যে সবার আগে কে ওঠে? সবচেয়ে ভোরে ওঠে দোয়েল। এরপর ধীরে ধীরে বুলবুলি, শ্যামা, শালিক, টুনটুনি, পাশের বাড়ির আম গাছে, এ বাড়ির বকুল কুঞ্জে, এই যে কুঞ্জ শব্দটা কিন্তু আমরা পেয়েছিলাম, তাহলে বকুল কুঞ্জ হচ্ছে বকুলের লতা পাতা দ্বারা আবৃত একটা উপবন। তো তারপর পথের ধারের অশ্বত্থ গাছের মাথায়, সকলকে আসলে চোখে তিনি দেখতে পেতেন না, কিন্তু প্রতিদিন ডাক শুনতে শুনতে আসলে অভ্যাস হয়ে যেত, যেন প্রতিদিনই হচ্ছে প্রত্যেককেই তিনি আসলে চিনেন, এরকম একটা মনের ভাব তার মধ্যে আসতো। তো এই যে হলদে রঙের একজোড়া বেনে বউ পাখি একটু দেরি করে আসতো। কারা, এটা কিন্তু এক কথায় উত্তরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে কারা একটু, কোন পাখিগুলো একটু দেরি করে আসতো। তো এটা হচ্ছে কি হলদে রঙের একজোড়া বেনে বউ। তো তারা প্রাচীরের ধারের ইউক্যালিপটাস গাছের সবচেয়ে উঁচু ডালটায় বসে প্রত্যহ হাজিরা দিয়ে যেত। তো হঠাৎ করে একদিন কি হলো, তো এরা হচ্ছে আসলো না। এই দুইজন না আসার কারণে লেখক ব্যস্ত হয়ে উঠলেন। এই যে প্রতিদিন তাদের হচ্ছে মধুর গান বা হচ্ছে পাখির ডাক তিনি শুনতে পারেন, মনে হয় যে তাদের প্রত্যেককেই চিনেন। তো একদিন যখন তারা এলো না, তাদের লেখকের মনে চিন্তা ঢুকলো যে আসলে কি হলো, যে তাদেরকে কেউ ধরে ফেললো কিনা, পাখি শিকার করে ফেললো কিনা, এগুলো নিয়ে তিনি আসলে ব্যস্ত হয়ে গিয়েছিলেন। তো এদেশে তো ব্যাধের অভাব নেই। ব্যাধ মানে হচ্ছে যারা পাখি শিকার করে আর কি। তো পাখি চালান দেওয়াই তাদের ব্যবসা। কিন্তু 3 দিনের দিন আবার দুটিকে ফিরে আসতে দেখে মনে হলো যেন সত্যি একটা ভাবনা গুছে গেল। তাহলে এই যে দেওঘরে লেখক গিয়েছিলেন, তিনি আসলে সেখানকার পরিবেশটার মধ্যে এত মগ্ন হয়ে গিয়েছিলেন যে আসলে সব কিছুই তখন বুঝতে পারতেন। তিনি জানতেন যে আসলে কোন পাখিটা আসছে, কোন পাখিটা আসে নাই। প্রত্যেকের গান শুনে তার মধ্যে একটা কি পরিচিত আবহাওয়া সৃষ্টি হয়ে গিয়েছিল। তো এমনি করে সকাল কাটে, বিকালে গেটের বাইরে পথের ধারে এসে বসি। নিজের সামর্থ্য নেই বেড়াবার, যাদের আছে তাদের প্রতি চেয়ে চেয়ে দেখতাম মধ্যবিত্ত গৃহস্থর ঘরে পীড়িতদের মধ্যে মেয়েদের সংখ্যাই ঢের বেশি। প্রথমে যেত পা ফুলো ফুলো অল্প বয়সী একদল মেয়ে, বুঝলাম এরা বেরি বেরির আসামি। এই যে বেরি বেরি শব্দটাও কিন্তু আমরা শব্দার্থতে পড়েছি। তাহলে বেরি বেরি রোগ হচ্ছে সেটা যেটাতে হচ্ছে কি পা ফুলে যায় ভিটামিনের অভাবে। তো মোজা পরার দিন নয়, গরম পড়েছে, তবুও দেখি কারো পায়ে আট করে মোজা পরা। অর্থাৎ এই যে বেরি বেরি রোগের কারণে যে পা ফুলে গিয়েছে, এটার জন্য তারা হচ্ছে কি লজ্জা পেত। এই লজ্জা ঢাকার জন্যই তারা হচ্ছে কি পায়ের উপর মোজা পরতো, যেন কেউ বুঝতে না পারে তাদের পা আসলে মোটা। অনেকেই আবার হচ্ছে মাটি পর্যন্ত লুটিয়ে কাপড় পরতো, যেন পা দেখা না যায়। এতে চলাচলের অসুবিধা হতো, কিন্তু তারপরেও তারা কি এই যে লজ্জা ঢাকতে লোকচক্ষু থেকে তারা বিকৃতিটা আড়াল রাখতে চাইতো, যেন মানুষ হচ্ছে কি দেখলেই যখন পা মোটা দেখতো তখন সবাই তাকাইতো অবশ্যই। তো এই জিনিসটা থেকে বাঁচার জন্য আসলে তারা মোজা পরতো, কাপড় মাটিতে একেবারে লুটিয়ে যায় এরকম ভাবে পরতো। তারপর সবচেয়ে দুঃখ আসলে তিনি পেতেন লেখক, যে একজন আছে একটি দরিদ্র ঘরের মেয়েকে দেখে। কেন? কারণ সে হচ্ছে একলা যেত, আর তার সাথে কোনো আত্মীয় স্বজন থাকতো না, শুধুমাত্র কি 3টি ছোট ছোট ছেলে মেয়ে থাকতো। আর ওই মেয়ের বয়স বোধ হয় হচ্ছে কি 24 অথবা 25 হবে, কিন্তু দেহ এত শীর্ণ, মুখ তেমনি পাণ্ডুর, মানে হচ্ছে কি এই যে ফ্যাকাশে আর কি, এটা আমরা কিন্তু শব্দার্থে পড়েছি, যে দেখে মনে হয় এতটুকু রক্ত নেই, শক্তি নেই নিজের দেহটাকে টানবার, তবু ছোট ছেলেটি তার কোলে। এই যে 3টা ছেলে মেয়ে নিয়ে যেত, এর মধ্যে একটা আবার তার কোলে থাকতো। সে তো আর হাঁটতে পারে না, অথচ ফিরে আসবারও ঠাঁই নেই, কি ক্লান্তই না মেয়েটির চোখের চাহনি। তাহলে এই যে অসুস্থ অবস্থায় মেয়েটি যে যেত, যার হচ্ছে শীর্ণ দেহের কারণে নিজেই আসলে চলাফেরা করতে পারতো না, এটা দেখে লেখকের খুবই দুঃখ হতো। এই বিষয়টা তিনি আসলে এখানে বর্ণনা করেছেন। তো এরকমই একদিনের একটা ঘটনা, সন্ধ্যার তখনও দেরি আছে, দেখলেন যে জন কয়েক বৃদ্ধ ক্ষুধা হরণের কর্তব্যটা সমাধা করে, ক্ষুধা হরণের কর্তব্য বলতে হচ্ছে খাবার বিষয়টা বলা হয়েছে আর কি। তো খাবার দাবার খেয়ে যথাশক্তি দ্রুত পদে বাসায় ফিরছেন। সম্ভবত এরা বাত ব্যাধি হচ্ছে কি হাত বা পায়ের হচ্ছে জয়েন্ট বা হচ্ছে কি জোড়াতে হচ্ছে কি প্রচন্ড ব্যথা হয় বয়স্ক মানুষদের, এক সময় বয়স হয়ে গেলে, এটাকে বলা হচ্ছে বাত। এই বাতে আক্রান্ত
রোগী আর কি লেখকের বুঝলেন। তো সন্ধ্যার পূর্বেই এদের ঘরে প্রবেশ করা প্রয়োজন, কারণ সন্ধ্যার পরে এই বাতের ব্যথা অনেক বেড়ে যায়। তো তাদের চলন দেখে ভরসা হলো, ভাবলাম যাই আমিও একটু ঘুরে আসি গে। সেদিন পথে পথে অনেক বেড়ালাম, অন্ধকার হয়ে হলো, ভেবেছিলাম আমি একাকী। হঠাৎ পেছনে চেয়ে দেখি একটি কুকুর আমার পেছনে পেছনে চলছে। এই যে কুকুরের সাথে লেখকের পরিচয়, তাহলে আমরা লেখকের পরিচয়ের ঘটনাটা যদি আসে যে কুকুরটির সাথে লেখক কিভাবে পরিচিত হয়েছিলেন, এটা কিন্তু আমরা চাইলেই বর্ণনা করতে পারবো। যে সন্ধ্যা হয়ে আসবে এরকম একটা সময়ে লেখক যখন হেঁটে হেঁটে আসছিলেন, তখন তিনি ভাবলেন যে কি, যে একা, অন্ধকার হয়ে যাওয়ার সময় তিনি ভাবলেন যে একা, কিন্তু দেখলেন একটা কুকুর তার সাথে সাথে আসছে। তো বললাম, কিরে যাবি আমার সঙ্গে, অন্ধকার পথটায় বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে পারবি? সে দূরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, বুঝলাম সে রাজি আছে। এই যে লেখক কিন্তু আসলে কুকুরের ভাষা বুঝেন না, তিনি এমনিতেই এই কথাটা বললেন যে কুকুরটার প্রতি একটা কথা তিনি বললেন, কুকুরটাও কিন্তু লেখকের ভাষা বুঝে না। কিন্তু এই যে দুইজনের মধ্যে একটা আত্মিক সম্পর্ক স্থাপিত হলো, এটার মাধ্যমে আসলে কুকুরটাও বুঝলো, লেখকও একজন আরেকজনের মনের ভাষাটা আসলে বোঝার চেষ্টা করলো বা বুঝতে পারলো, যে কুকুরটা লেজ নাড়ার মাধ্যমে আসলে কি বুঝাচ্ছে যে হ্যাঁ সে রাজি আছে। তো লেখক বললাম তবে আয় আমার সঙ্গে। পথের ধারের একটা আলোতে দেখতে পেলাম কুকুরটার বয়স হয়েছে, কিন্তু যৌবনে একদিন শক্তি সামর্থ্য ছিল। তাকে অনেক কিছু প্রশ্ন করতে করতে বাড়ির সম্মুখে এসে পৌঁছলাম। গেট খুলে দিয়ে ডাকলাম, ভেতরে আয়, আজ তুই আমার অতিথি। এই যে আমরা অতিথির স্মৃতি গল্পটা সম্পর্কে পড়েছি, ঠিক এইখান থেকেই মূলত এই গল্পটার নাম হয়েছে, নামকরণ করা হয়েছে। যদিও মূল গল্পটার নাম হচ্ছে কি দেওঘরের স্মৃতি, কিন্তু সেটাকে পরিমার্জন করে শুধুমাত্র এই অতিথি কুকুরটার সাথে লেখকের যে সম্পর্ক সেটা বর্ণনা করা হয়েছে দেখেই এই গল্পের নাম রাখা হয়েছে অতিথির স্মৃতি। তো সে বাইরে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো, কিছুতে ভেতরে ঢোকার ভরসা পেল না। আলো নিয়ে চাকর এসে উপস্থিত হলো, গেট বন্ধ করে দিতে চাইলেও বললাম না, খোলাই থাক, যদি আসে ওকে খেতে দিস। ঘন্টাখানেক পরে খোঁজ নিয়ে জানলাম সে আসেনি, কোথায় যেন চলে গেছে। তাহলে এই যে লেখকের ক্ষেত্রে আমরা কিন্তু দেখতে পাচ্ছি কুকুরটা লেখকের সাথে এসেছে, লেখক কিন্তু চাইলেই ঘন্টাখানেক পরে খোঁজ না নিতে পারতেন, কিন্তু এই যে কুকুরটার সাথে তিনি কথা বলতে বলতে এসেছেন, কুকুরটা তার সাথে লেজ নাড়িয়ে সায় দিয়েছে, তাকে সঙ্গ দিয়েছে, এটার কারণেই কিন্তু আসলে লেখক কুকুরটার প্রতি একটা কি সহানুভূতিশীল আচরণ সৃষ্টি হলো। তো এরকমভাবে আমাদেরও কিন্তু কি এই যে পশু পাখির প্রতি বা হচ্ছে জন্তু জানোয়ারের প্রতি সহানুভূতিশীল হতে হবে, কারণ ওরা কিন্তু আমাদের পোষ মানে আমাদের কথা বুঝতে পারে বা আমাদের ভালোবাসাটা ওরা বুঝতে পারে। তো এখন আসি, পরদিন সকালে বাইরে এসেই দেখি গেটের বাইরে দাঁড়িয়ে আমার সেই কালকের অতিথি। বললাম, কাল তোকে খেতে নেমন্তন্ন করলাম, এলিনে কেন? এই যে দুইজনের মধ্যে কিন্তু একটা সুন্দর সম্পর্ক তৈরি হয়ে গেল। এই যে কুকুরটা, যার প্রতি হচ্ছে লেখকের সহানুভূতি না দেখালে আসলে কিছু হতো না, কিন্তু লেখক ওই কুকুরের প্রতি সহানুভূতিশীল থাকার কারণেই কিন্তু পরদিন কুকুর আবার এই লেখকের বাড়ির গেটের সামনে এসে দাঁড়িয়েছিল। এই যে মানুষের প্রতি একটা হচ্ছে কি তাদের ডেডিকেশন যে হচ্ছে পশু পাখিদের রয়েছে, বিশেষ করে কুকুরের, সেটা কিন্তু এখানে আমরা বুঝতে পারছি। তো জবাবে সে মুখ পানে চেয়ে তেমনি লেজ নাড়তে লাগলো। বললাম, আজ তুই খেয়ে যাবি, না খেয়ে যাস নে, বুঝলি? প্রত্যুত্তরে সে শুধু ঘন ঘন লেজ নাড়লো। অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো। তাহলে এই যে অর্থ বোধ হয় এই যে সত্যি বলছো তো, এটা কিন্তু আসলে লেখকের বোঝার কোনো উপায় নেই। কিন্তু এই যে কুকুরের যে আচার আচরণ, কুকুর তো মুখে বলতে পারে না, তার যে বাচন ভঙ্গি সেটা দিয়ে লেখক কল্পনা করে নিলেন যে আসলে কুকুরটা এরকম বলছে। সে বিশ্বাস করতে পারছে না একটা রাস্তার কুকুরকে একজন এরকম খাবার খাওয়ানোর কথা বলবে। তো রাত্রে চাকর এসে জানালো সেই কুকুরটা এসে আজ বাইরের বারান্দায় নিচে উঠোনে বসে আছে। বামুন ঠাকুরকে ডেকে বলে দিলাম ও আমার অতিথি, ওকে পেট ভরে খেতে দিও। এই যে কুকুরটা লেখকের প্রতি একটা ভালোবাসার সম্পর্ক দেখাচ্ছে, তার প্রতি হচ্ছে কি আনুগত্য দেখাচ্ছে। এই যে সে কুকুরটা হচ্ছে কি সকালে এসে দাঁড়িয়ে থাকলো, তারপর আবার বসে থাকলো অনেকক্ষণ লেখকের জন্য, লেখক না থাকা সত্ত্বেও সে বাইরে এসে বসে থাকলো। এটা হচ্ছে মানুষের প্রতি কুকুরের যে আনুগত্য সেটাকে ফুটিয়ে তোলে। কিন্তু তারপর পরের দিন খবর পেলাম অতিথি যায়নি, আতিথ্যের মর্যাদা লঙ্ঘন করে সে আরামে নিশ্চিন্ত হয়ে বসে আছে। বললাম, তা হোক, ওকে তোমরা
খেতে দিও। তাহলে এই যে একবার খাবার পেয়েই কুকুরটা হচ্ছে লেখকের প্রতি এত অনুগত হলো যে হচ্ছে সে কি একেবারে বাড়ির বাইরেই বসেছিল, সে আরামে নিশ্চিন্তে বসেছিল, সেখান থেকে যায়নি। তো লেখকও বললেন যে কুকুরটাকে যেন খেতে দেওয়া হয়। তো অত্যন্ত গুরুতর আপত্তি আমাদের বাড়তি খাবারের যে প্রবল অংশীদার ছিল এ বাগানের মালিনী, এই যে আমরা যে শব্দার্থ ও টিকাতে পড়েছিলাম মালি এবং মালিনী কেন, সেটা এখন আমরা জানতে পারবো। এই যে মালির বউ মালিনী ছিল, তার আপত্তি ছিল কেন কুকুরটাকে খাবার দেওয়া হবে। কারণ কি? কারণ তার বয়স কম, দেখতে ভালো এবং খাওয়া সম্বন্ধে নির্বিকার চিত্ত, চাকরদের দরদ তারপরেই বেশি। অতএব আমার অতিথি করে উপবাস, বিকালে পথের দ্বারে গিয়ে বসে দেখি অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। তাহলে আমরা একটু আগে জানলাম যে লেখক বললেন কুকুরটাকে যেন খেতে দেওয়া হয়, কিন্তু আসলে কি কুকুরটাকে খেতে দেওয়া হচ্ছিল না? কুকুরটাকে কিন্তু খেতে দেওয়া হয়নি। চাকররা ওই যে মালি বউ তাকে হচ্ছে কি খাবারগুলো সব দিয়ে দিত, অতিথিকে বা ওই যে কুকুরটাকে খাবার দেওয়া হতো না। লেখক ভাবতেন যে তাকে তো খাবার দেওয়া হচ্ছে, সেজন্য হয়তো বসে আছে, কিন্তু না, ওই কুকুর লেখকের প্রতি আনুগত্য থেকে, স্নেহ ভালোবাসা থেকেই কিন্তু আসলে অপেক্ষা করত। কিন্তু লেখক কিন্তু এটা কখনোই টের পাননি যে ওই কুকুরকে খাইতে দেওয়া হচ্ছে না, সে এমনি এমনি বসে আছে। তো বিকালে যখন যান তিনি বের হন, তখন দেখতে পান যে অতিথি আগে থেকেই বসে আছে ধুলোয়। বেড়াতে বার হলে সে হয় পথের সঙ্গী। তাহলে খাবার না দেওয়া সত্ত্বেও শুধুমাত্র আনুগত্যের কারণে লেখকের সঙ্গী হতো কিন্তু ওই কুকুর। জিজ্ঞাসা করি, হ্যাঁ অতিথি, আজ মাংস রান্নাটা কেমন হয়েছিল রে? হাড়গুলো চিবোতে কেমন লাগলো? সে জবাব দেয় লেজ নেড়ে, মনে করি মাংসটা তাহলে ওর ভালোই লেগেছে। জানি না যে মালির বউ তারে মেরে ধরে বার করে দিয়েছে, বাগানের মধ্যে ঢুকতে দেয় না, তাই ও সম্মুখের পথের ধারে বসে কাটায়। আমার চাকরদেরও তাতে সায় ছিল। তাহলে লেখক এই জিনিসটা কখনোই ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি। আসলে পশু পাখি তো আর আমাদেরকে বলতে পারে না মুখের ভাষায়, আমরা কল্পনা করিনি। তো লেখক ভাবলেন তার চাকররা তো তার কথা শুনতেছে, আসলে কিন্তু তা হয়নি। অতিথিকে তারা হচ্ছে কি ভিতরেই ঢুকতে দিত না। তিনি বের হয়ে দেখছেন বাইরে বসে আছে, লেখক ভাবতো যে ওইখানে বসে থাকতেই বোধহয় সে ভালোবাসে। তো যে কারণে তিনি কখনো এই জিনিসটা মনে করেন নাই যে আসলে অতিথির সাথে কিরূপ অন্যায় অবিচার হচ্ছে। এরপর দেখি হঠাৎ শরীরটা খারাপ হলো, দিন দুই নিচে নামতে পারলাম না। দুপুরবেলা উপরের ঘরে বিছানায় শুয়ে খবরের কাগজটা যেই মাত্র পড়া হয়ে গেছে, জানালার মধ্য দিয়ে বাইরের রৌদ্রতপ্ত নীল আকাশের পানে চেয়ে অন্যমনস্ক হয়ে ভাবছিলাম। সহসা খোলা দোর দিয়ে সিঁড়ির উপর ছায়া পড়ল কুকুরের। মুখ বাড়িয়ে দেখি অতিথি দাঁড়িয়ে লেজ নাড়ছে। দুপুরের বেলা চাকরেরা সব ঘুমিয়েছে, ঘর তাদের বন্ধ। এই সুযোগে লুকিয়ে সে একবার আমার ঘরের সামনে এসে হাজির। ভাবলাম দুদিন দেখতে পাইনি, তাই বুঝি আমাকেও দেখতে এসেছে। ডাকলাম, আয় অতিথি, ঘরে আয়। সে এলো না, সেখানে দাঁড়িয়ে লেজ নাড়তে লাগলো। জিজ্ঞাসা করলাম, খাওয়া হয়েছে তোরে? কি খেলি আজ? তাহলে আমরা এই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে কুকুরটাকে তো সবসময় মেরে তাড়িয়ে দেওয়া হতো, কিন্তু তারপরেও লেখকের প্রতি যেহেতু তার আনুগত্য ছিল, সে সুযোগ পেল যখন দুপুরে চাকররা ঘুমিয়ে থাকে, তখন এই ফাঁকে সে আসলে চলে আসলো লেখকের খোঁজ নিতে। 2 দিন লেখককে দেখতে পায় নাই, তার উপর হচ্ছে কুকুরটাকে কিন্তু খেতেও দেওয়া হতো না, তারপরেও সে ওইখানেই থাকতো। তো যেই মুহূর্তেই সে সুযোগ পেল লেখকের সাথে দেখা করার জন্য সিঁড়ি পর্যন্ত চলে এসেছে। তো এটা দেখে লেখক জিজ্ঞেস করলেন যে আসলে খাওয়া দাওয়া হয়েছে কিনা, কারণ লেখকের তো ধারণা নাই যে তাকে খাবার দেওয়া হয় না। তো এই দিন হচ্ছে লেখক হঠাৎ করে মনে করলেন যে ওর চোখ দুটো যেন ভিজে ভিজে, যেন গোপনে আমার কাছে কি একটা নালিশ জানাতে চায়। চাকরদের হাঁক দিলাম, ওদের দোর খোলার শব্দে অতিথি ছুটে পালালো। তাহলে এই যে চাকররা অতিথির সাথে আসলে কতটুকু খারাপ ব্যবহার করত, তাকে মেরে বের করে দিত, এটার কারণে কি চাকররা উঠেছে এটা শুনেই লেখক থাকা সত্ত্বেও সে পালিয়ে গেল। তারপর জিজ্ঞাসা করলাম, হ্যাঁ রে, কুকুরটাকে আজ খেতে দিয়েছিস? আজ্ঞে না। এই আজ্ঞে নাটা বলেছে কে? এই চাকররা বলেছে। মালি বউ ওরে তাড়িয়ে দিয়েছে যে, অর্থাৎ এই যে মালির বউ ছিল সে হচ্ছে কি কুকুরটাকে দেখতে পারতো না, কারণ কুকুরটাকে খাবার খেতে দিলে যে তার নিজের খাবার কম পড়ে যায়, এই হিংসা করে। তো আজ তো অনেক খাবার বেঁচেছে, তাহলে এই যে লেখক কিন্তু জানেন অনেক খাবার বেঁচে গিয়েছে, তাহলে কুকুরটাকে এই অতিরিক্ত খাবার থেকে দিতে কি সমস্যা ছিল? সে সব হলো কি? লেখক জিজ্ঞেস করলেন। তখন আবার উত্তর আসলো যে কি মালি বউ চেঁচে পুছে
নিয়ে গেছে। তাহলে এই যে অতিরিক্ত খাবার যেটা থাকে সেটা আসলে মালি বউ নিয়ে যায়, আর সেটার ভাগ দিতে হবে বলে অতিথিকে তারা কি মেরে তাড়িয়ে দেয়। তো আমার অতিথিকে ডেকে আনা হলো, আবার সে বারান্দার নিচের উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে স্থান করে নিল। মালি বউয়ের ভয়টা তার গেছে। কেন গিয়েছে? কারণ এই যে লেখকের কাছে সে আসলো লুক চুপিয়ে চুপিয়ে জানাতে যে তার নিজের দুঃখের কথা, লেখক যে সেটা বুঝতে পারলেন, এই জিনিসটা ধারণা পেয়ে লেখক যখন আছেন সেটার মানে হচ্ছে তার একটা সাহস রয়েছে। এই কারণেই আসলে অতিথি ভয় ছেড়ে কি উঠোনের ধুলোয় পরম নিশ্চিন্তে বসতে পারলো। তো বেলা যায়, বিকাল হলে উপরের বারান্দা থেকে দেখি অতিথি এই দিকে চেয়ে প্রস্তুত হয়ে দাঁড়িয়ে বেড়াতে যাবার সময় হলো। যে ওই যে বিকালে প্রতিদিন হচ্ছে লেখক হাঁটতে বের হতেন, তা তখন যে অতিথি সঙ্গী হতো সেরকমভাবেই হচ্ছে কি অতিথি তার জন্য দাঁড়িয়ে তৈরি, কি কখন লেখক বের হবেন, বেড়াতে যাওয়ার সময় হয়েছে। তো শরীর সারল না, দেওঘর থেকে বিদায় নেবার দিন এসে পড়লো। অর্থাৎ ওই যে লেখক এসেছিলেন বায়ু পরিবর্তন করার জন্য, তার শরীর ভালো করার জন্য, সেটা আসলে হয়নি। তারপরও তিনি হচ্ছে কি বিদায় তো নিতে হবে, তিনি দেওঘর থেকে চলে যাবার চিন্তা করলেন। তবু দিন দুই দেরি করলাম নানা ছলে, আজ সকাল থেকে জিনিস বাধাবাধি শুরু হলো দুপুরের ট্রেন। তো এরকম দিন দুয়েক দেরি করার পরেও যেতে তো হবেই, সব সময় আজীবন তো আর থাকতে পারবেন না, নিজের ঠিকানায় যেতে হবে। এই জন্য তিনি আসলে অতিথির জন্যই কিন্তু আসলে নানান ছলে দেরি করছেন। কারণ এই যে কুকুরটার সাথে তার একটা সহানুভূতিশীল সম্পর্ক তৈরি হয়েছে, সেটার টানেই কিন্তু আসলে তিনি যেতে চাইছিলেন না। তো গেটের বাইরে সার সার গাড়ি এসে দাঁড়ালো, মালপত্র বোঝাই দেওয়া চললো। অতিথি মহাব্যস্ত, কুলিদের সঙ্গে ক্রমাগত ছোটাছুটি করে খবরদারি করতে লাগলো কোথাও কিছু যেন খোয়া না যায়। খোয়া মানে হচ্ছে হারিয়ে যাওয়া আর কি। তো খোয়া না যায় মানে যেন কোনো কিছু হারিয়ে না যায়, এটার জন্য হচ্ছে অতিথি ছোটাছুটি করতে লাগলো। তার উৎসাহই সবচেয়ে বেশি। লেখকের প্রতি যে তার একটা আনুগত্য ভালোবাসার সম্পর্ক, সেটা কিন্তু সে এভাবেই আসলে ফুটিয়ে তোলার চেষ্টা করলো। তো একে একে গাড়িগুলো ছেড়ে দিলে আমার গাড়িটাও চলতে শুরু করলো। স্টেশন দূরে নয়, সেখানে পৌঁছে নামতে গিয়ে দেখি অতিথি দাঁড়িয়ে। কিরে, এখানেও চলে এসেছিস? সে লেজ নেড়ে নেড়ে জবাব দিল, কি জানি মানে তার কি। এই যে লেখক এক্ষেত্রে বুঝতে পারলেন না যে আসলে অতিথি কতটুকু কষ্ট পাচ্ছে লেখক চলে যাবে এই ভেবে। লেখক চলে যাচ্ছে এটার জন্য তার গাড়ির সাথে সাথে দৌড়ে গাড়ির আগে গিয়ে স্টেশনে দাঁড়িয়েছিল যে লেখক আসবে, তাকে তার বিদায় দেওয়ার সময় অতিথি উপস্থিত থাকবে। তো টিকিট কেনা হলো, মালপত্র তোলা হলো। ট্রেন ছাড়তে আর 1 মিনিট দেরি। যারা যারা তুলে দিতে এসেছিল তারা বকশিস পেল না কেবল অতিথি। কারণ এটা কুকুরের প্রতি আসলে কে আর মনোযোগ দেয়। তো গরম বাতাসে ধুলো উড়িয়ে সামনেটা আচ্ছন্ন করেছে। যাবার আগে তারই মধ্য দিয়ে ঝাপসা দেখতে পেলাম স্টেশনের ফটকের বাইরে দাঁড়িয়ে এক দৃষ্টে চেয়ে আছে অতিথি। ট্রেন ছেড়ে দিলে বাড়ি ফিরে যাবার আগ্রহ মনের মধ্যে কোথাও পেলাম না। কারণ এই যে একটা কুকুরটার সাথে যে একটা সম্পর্ক তৈরি হলো, সেই টানে, কুকুরটার প্রতি টানের কারণেই কিন্তু আসলে লেখক বাড়ি যাবার কোনো আগ্রহ খুঁজে পাননি। তার কি মনে হতে থাকলো? যে কেবলই মনে হতে থাকলো অতিথি আজ বাড়ি ফিরে গিয়ে দেখবে বাড়ির লোহার গেট বন্ধ, ঢুকবার জো নেই। পথে দাঁড়িয়ে দিন দুই তার কাটবে, হয়তো নিস্তব্ধ মধ্যাহ্নের কোনো ফাঁকে লুকিয়ে উপরে উঠে খুঁজে দেখবে আমার ঘরটা। হয়তো ওর চেয়ে তুচ্ছ জীব শহরে আর নেই, তবু দেওঘরে বাসের কয়েক কটা দিনের স্মৃতি ওকে মনে করে লিখে রেখে গেলাম। এই যে একটা কুকুর, পথের মধ্যে পরিচয়, অন্য একটা জায়গায় গিয়ে লেখক তার দেখা পেলেন, তার প্রতি যে একটা সহানুভূতির সম্পর্ক দুজনের মধ্যে, যে একটা কুকুরটার যে লেখকের প্রতি আনুগত্য আর লেখকের যেই কুকুরের প্রতি স্নেহ ভালোবাসা, সেটা যে ফুটে উঠেছে, সেটার স্মৃতি হিসেবেই তিনি কিন্তু এটা লিখে রেখেছিলেন দেওঘরের স্মৃতিতে। আর যেটা আমরা আজকে পড়লাম অতিথির স্মৃতি। আর লেখক কিন্তু তিনি বুঝতে পেরেছেন যে কুকুরটা তার প্রতি এতটাই অনুগত যে তিনি না থাকা সত্ত্বেও কুকুরটা হচ্ছে তার যে বাড়িতে থাকতেন সেটার বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকবে, এবং কি যখন কেউ থাকবে না, দুপুরবেলা ঘুমাতে থাকবে সবাই, সেই ফাঁকে উঠে লেখকের ঘরটা দেখে লেখক সম্পর্কে একটু হচ্ছে কি স্মৃতিচারণ করবে তার অতিথি কুকুর। তাহলে এই হচ্ছে আমাদের একটা গল্প আমরা পড়লাম, অতিথির স্মৃতি, যে মানুষের সাথে আসলে কি পশু পাখির কিরূপ ভালো সম্পর্ক তৈরি হতে পারে, পশুরা কিভাবে মানুষের প্রতি আনুগত্য প্রকাশ করে, আর আমরাও সেই ভালোবাসাটা কিভাবে পশু পাখিদেরকে বুঝাতে পারি, এটাই কিন্তু আসলে এই গল্পের মূল কথা। আর সেই ভালোবাসার মধ্যে মাঝে মধ্যে ওই যে মালি বউয়ের মতো যে কিছু মানুষ এসে যায় যারা ওইটাকে সহ্য করতে পারে না,
তার নিজের ক্ষতির কথা ভাবে, নিজের ভালোর কথা চিন্তা করে, তার ক্ষতি করে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে এই গল্পটা শেখায়। তো আমরা যদি এই গল্প থেকে কর্ম অনুশীলন করতে চাই, তাহলে এই যে দেওঘরের স্মৃতি বা অতিথির স্মৃতি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি কি ভ্রমণের স্মৃতিচারণমূলক ঘটনা। তো আমরা কিন্তু চাইলেই নিজের একটা ভ্রমণ কাহিনীর বিবরণ লিখতে পারি কিনা। তো আমরা নানান সময় নানানভাবে ঘুরতে যাই, এটা কিন্তু একক কাজ, নিজে একা একা করতে হবে। আমরা নিজের যে কোনো একটা ভ্রমণ সম্পর্কে কি আমরা গুছিয়ে লিখতে পারি। তারপর তোমার প্রিয় কোনো পশু বা পাখির কোন কোন আচরণ তোমার কাছে মানুষের আচরণের মতো মনে হয় তার একটি বর্ণনা দাও। এই যে মানুষে আমরা দেখতে পাই যে আমরা আমাদের আত্মীয় স্বজনদের সাথে, ভাই বন্ধুদের সাথে একটা ভালো সম্পর্ক থাকে, তারা যখন আমাদের কাছ থেকে দূরে যায় আমরা কি একটু কষ্ট পাই, দুঃখ অনুভব করি। এই জিনিসটি আসলে তোমার পরিচিত বা তোমার পোষা বা প্রিয় কোনো পশু বা পাখির কোন আচরণটা আসলে তোমার ভালো লাগে, সেই জিনিসটা কিন্তু তুমি চাইলেই সুন্দর করে লিখতে পারো। তাহলে এই কাজগুলো হচ্ছে কি তোমরা বর্ণনামূলকভাবে দিয়ে দিবে। আর অনুশীলনের কাজ হচ্ছে আমরা আমাদের কোয়েশ্চেন সলভিং বা অনুশীলনের সলভিং ক্লাসে আমরা পড়ব। তারপর আমরা যদি একটু তোমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো যদি একটু দেখো, এগুলো কি তোমরা নিজেরা চেষ্টা করবে যে এগুলো আনসার করার। আমি বহু নির্বাচনীগুলো সলভ করে দিই। আসলে বাত ব্যাধিগ্রস্ত রোগীরা কখন ঘরে প্রবেশ করে আমরা পড়েছিলাম শুরুতেই, এটা কি গোধূলি বেলা, অর্থাৎ কি সন্ধ্যা পূর্বে আর কি, সন্ধ্যা হবে এরকম একটা সময়। তারপর শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি পেয়েছিলেন? তিনি ডিলিট উপাধি পেয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। আতিথ্যের মর্যাদা লঙ্ঘন বলতে কি বোঝায়? কোনো তিথি না মেনে কারো আগমনকে, মাত্রাতিরিক্ত সময় আতিথেয়তা গ্রহণ করে, অবাঞ্ছিতভাবে কোনো অতিথির অধিক সময় অবস্থানকে। অতিথি যখন আসে তাকে আমরা কি বিদায় দিয়ে দিই, তারপরেও যদি সে থাকতে থাকে তাহলে সেটাকেই বলা হয় আতিথ্যের মর্যাদা লঙ্ঘন। তাহলে এটার আনসার হচ্ছে 2 ও আবার কোনো তিথি না মেনে কারো আগমনকে, আতিথ্যের মর্যাদার মধ্যে কিন্তু কি এটাও পড়ে। যদি কখনো কি তারা আমরা চিন্তা করতেছি না, হুট করে চলে আসলো অসময়ে, তাহলে এটার আনসার হচ্ছে 1, 2 ও 3। তোমরা সিকিউগুলো একটু দেখে নাও, এটা সলভ করে নিব আমরা পরবর্তীতে, এগুলো কি সলভ করে দিব। এনিওয়েজ, তাহলে আমরা যদি দেখি যে আসলে অতিথির স্মৃতি থেকে আসলে আমরা কি শিখতে পারলাম, আমরা শিখতে পারলাম যে মানুষের সাথে কিভাবে একটা পশু পাখির সম্পর্ক সৃষ্টি হয়, একে অপরের প্রতি একটা স্নেহ প্রীতির যে সম্পর্ক, এবং যে তাদের সাথে বিদায়ও যে মানুষ দুঃখ পেতে পারে, সেই বিষয়টা সম্পর্কে কিন্তু এই অতিথির স্মৃতি গল্প থেকে আমরা জানতে পারি। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।